অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের অস্বস্তিকর দূরত্বের পর যখন ক্ষমতায় বিএনপি সরকার, তখন গত জুন মাসে ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী। পরের মাস জুলাইতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে তিনি জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে শুরুর বিষয়ে তারা অত্যন্ত আগ্রহী। এরপরই ভারত বাংলাদেশের জন্য আবার চালু করে পর্যটন ভিসা। কূটনীতিকরা এই বিষয়কে ব্যাখ্যা করে বলেন, সম্পর্কের বরফ আবারও গলতে শুরু করেছে। স্বাভাবিকতার দিক দিয়ে এগোচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক, কিন্তু সেই স্বাভাবিক সম্পর্কে যেন আবারও ফাটল দেখা দিয়েছে। বারবার নিষেধের পরও গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে ভার্চুয়াল বক্তব্যের সুযোগ দেওয়ায় তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার অভিযোগ, এমন একটি অনুষ্ঠানের অনুমতি দেয়া দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার পরিপন্থী। পাশাপাশি এতে বাংলাদেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বলেও দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে সবশেষ বুধবার সংবাদ সম্মেলনে এসেও ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন পলাতক দণ্ডপ্রাপ্ত আওয়ামী সভানেত্রী। যদিও তার এই বক্তব্যকে যত না দেশে ফেরার সুনির্দিষ্ট ঘোষণা বলে মনে করছেন, তার চেয়ে বেশি জল মাপার চেষ্টা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মিশন ডিসেম্বর কি তবে কেবলই একটি রাজনৈতিক কৌশল? তাই যদি হয়, তাহলে ডিসেম্বর ঘিরে কে খেলছে এমন গেম আছে, কার কেমন প্রস্তুতি? এছাড়া ভারত কি সত্যি চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হোক? না হলে বারবার নিষেধের পরও দিল্লি কিভাবে দিল হাসিনাকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের অনুমতি? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি, এমপি, জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। দেলোয়ার হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে পুরো বাংলাদেশ আসলে ঐক্যবদ্ধ হয়েছিল এবং যেই জুলাই মাস আসলে আমরা দেখেছি, সেই 5ই অগাস্টের ঠিক পরের দিন দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করতে হচ্ছে যে গতকাল, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনটিতেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরাসরি আসলে নিজেকে না দেখালেও তার কণ্ঠস্বর সবাই শুনতে পেরেছে। দিল্লিতে বসে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন, মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন। মানে তিনি কি আসলে দেশে সত্যিই ফিরতে চান? যদিও তিনি কোনো খুব স্পেসিফিক করে কোনো দিনক্ষণ নির্ধারিত করে বলেন নাই। মানে সত্যি ফিরতে চান, নাকি আসলে তিনি এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটু আসলে দেখার চেষ্টা করছেন বাংলাদেশে ফেরার জন্য আসলে বাংলাদেশের মানুষের মনোভাবটা এখন তার প্রতি কেমন? ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমার শ্রদ্ধাভাজন সহচালকবৃন্দকেও আন্তরিক শুভেচ্ছা। আপনাদের এই টেলিভিশন সুবাজে দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হলো যে, আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, তাহলে যারা পিছনের দরজা দিয়ে একবার পালিয়ে যায় তারা কখনো আর ফিরে আসেনি। আমরা যদি সেই ফিলিপাইনের ফার্দিনান্দো মার্কোসের কথা জানি, তিউনিসিয়ার জেইন বেন আলীর কথা জানি, লক্ষণ সেনের কথা জানি, ইরানের রেজা শাহ পাহলভির কথা জানি, যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন, তারা আর কখনো ফিরে আসেনি। আমি মনে করি শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। গণঅভ্যুত্থানের ফলে তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। তার বাংলাদেশে আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু এখানে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, শেখ হাসিনা হলো গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। তাদের দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তাদের সরকারও বলেছিল যে তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিলেও তাকে সেখানে রাজনীতি করতে দেবে না। কিন্তু গতকালকে অনলাইনে তার যে বক্তব্য দেওয়ার সুযোগটি, আমি মনে করি একটি প্রতিবেশী দেশের সাথে যে ধরনের প্রতিবেশী সুলভ যে আচরণ করা দরকার, একটা কূটনৈতিক যে আচরণ করা দরকার, এটি তারা লঙ্ঘন করেছে। কিন্তু এর আগে আবার এই ভারতকে বা দিল্লিতে বসে আমরা এটাও তাদেরকে বলতে শুনেছি যে শেখ হাসিনা যেহেতু তাদের সাথে দীর্ঘদিন আসলে এক ধরনের বন্ধু প্রতিম সম্পর্ক রেখেছে, সেক্ষেত্রে এখন তারা আসলে বন্ধুর সেই প্রতিদানটুকু দিতে চায়। এইটাই কি সেই প্রতিদান? এটাই হলো ভারতের সাথে আমাদের কূটনৈতিক একটা বড় তফাৎ। যে দেখুন, একটা দেশ আরেকটা দেশের মানুষের সাথে সম্পর্কের পরিবর্তে একটা দল, একটা ব্যক্তির সাথে তারা সম্পর্ক রেখেছে। এটি কখনো প্রতিবেশী দেশের আচরণ হতে পারে না। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর এই ভারত একটা দলের সাথে, একটা ব্যক্তির সাথে তারা সম্পর্ক মানে ঠিক রেখেছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তারা সম্পর্ক রাখতে পারে, যার কারণে তাদের সাথে কিন্তু আমাদের দেশের একটা যে মনস্তাত্ত্বিক যে তাদের সাথে আমাদের একটা বিরোধ তৈরি হয়েছে। আমরা আসলে তাদের দেশের মানুষগুলোর সাথে আমাদের কিন্তু কোনো
মানে কোনো বিরোধ নেই, বাট তাদের দেশের যে মানে কূটনৈতিক যে তাদের যে আইনগুলো এইটার বিরোধিতা করছি আমরা, সেটার সাথে হলো আমাদের বিরোধিতা। এখানে দেখেন যে তাদের সাথে আমাদের যে মানে বন্দি প্রত্যর্পণ যে চুক্তিটা, সেই চুক্তি অনুযায়ী কিন্তু তারা শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত দিতে বাধ্য। একই আইনের কারণে, একটি চুক্তির কারণে কিন্তু বাংলাদেশ থেকে তারা অনুপ চেটিয়াকে তারা কিন্তু ফেরত দিয়ে গেছিল, এবং শেখ মুজিবুর রহমান সাহেবের একজন পলাতক আসামি তাদের দেশে ছিল, তারা কিন্তু সেই আসামিকে তারা ফিরিয়ে দিয়েছে। সেই হিসেবে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে দিতে বাধ্য। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, তারা কূটনৈতিক এই চুক্তি, এই আইন লঙ্ঘন করে তার প্রতি এককভাবে তার প্রীতির কারণে তাকে কিন্তু এখন পর্যন্ত ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে মানে ভারতীয় সরকার কিন্তু আবার সহযোগিতা ভারত করছে না। এই আওয়ামী লীগ বিষয়ে তারাও একটা মন্তব্য করেছেন, তারা বলছেন যে যেসব কর্মকাণ্ডে এই মুহূর্তে শেখ হাসিনা যুক্ত হচ্ছেন সেগুলো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে, ভারতের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। না, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি তাদের দেশের টিভি চ্যানেলগুলোতে সে একটা সাক্ষাৎকার দিবে, একজন পলাতক আসামি, একজন দণ্ডিত আসামি, ফাঁসির আসামি, এটি কিভাবে সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। কোনো দণ্ডিত ফাঁসির আসামি কি কোথাও কোনো জায়গায় সাক্ষাৎকার দিতে পারে? সে কি কোনো মিডিয়াতে বক্তব্য দিতে পারে? এটা দিতে পারে না। কিন্তু সেই জায়গায় সেই সুযোগটা ভারত তাকে স্পেশালি করে দিচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা তো চাই যে শেখ হাসিনা বলছেন বারে বারে, এর আগেও আমরা শুনেছিলাম যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। একবার বললেন যে তিনি বর্ডারের কাছে আছেন, টপ করে চলে আসবেন তার নেতা। আমি মনে করি এটা তার একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বক্তব্য ছাড়া কিছুই না। তার দলীয় নেতাকর্মীদেরকে ফেলে রেখে সে চলে গেছে, তার দলীয় নেতাকর্মীরা এখানে মনোবল হারিয়ে ফেলেছে, অনেকে পালিয়ে গেছে, অনেকে এখানে গা বাঁচিয়ে লুকিয়ে আছে, বা আরেকটা দলের সাথে তারা লিয়াজু করে থাকছে। এখন তার দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সে এই স্ট্যান্ডবাজি বক্তব্যগুলো একের পর রেখে চলছে। সেটাও তো আসলে প্রয়োজন। আমি মনে করি যে সে আসবে না, আর আমরা অপেক্ষায় আছি তাকে রিসিভ করার জন্য। এই আলোচনা আমি আসবো, আমি একটু অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই আপনার কাছে আসি। মানে এইটাও তো তার জন্য প্রয়োজন, মানে তিনি যদি না আসেন আসলে আওয়ামী লীগের হাল ধরার তো এই মুহূর্তে কেউই নাই। মানে সেটাই কি আসলে তিনি বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশের মানুষকে, নাকি যদি আমরা আনুষ্ঠানিকভাবে অন্তত শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে দিল্লির অবস্থানের দিকে তাকাই, দিল্লি পররাষ্ট্র কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষস্থানীয় বক্তব্যের দিকে, মানে সেই বক্তব্যগুলো মর্মার্থ যদি বলি, সেখানে বলা হয়েছে যে ভারত শেখ হাসিনাকে নিজে থেকে ডেকে এনে আশ্রয় দেয় নাই, সে কারণে তাকে জোর করে তাড়িয়েও দিচ্ছে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ দুই সহালোচক এবং যারা দেখছেন তাদেরকে। আমি একটু আগে যেতে চাই। প্রথমত হলো যে 5ই আগস্টের পরে এবং 2-3 দিন সরকার ছিল না, তার পরবর্তীতে সরকার গঠন হওয়ার পরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কিন্তু তাদের বক্তব্য ছিল এরকম যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে এই দেশে বিচারের সম্মুখীন করা এবং আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তদেশীয় চিঠিপত্র চালাচালি হয়েছে। এটা তো সরকারে চাচ্ছিল শেখ হাসিনা আসবে দেশে। এখন শেখ হাসিনা যদি নিজের থেকে এসে, এই জায়গার মধ্যে তো একটা আইন আছে, এই জায়গা তো একটা ইয়ার বাইরে একজন চলতে পারবে না। উনি আসলো, ওনার কিন্তু ফাঁসির করে আছে, রায় করে আছে, কাজেই উনাকে স্বাভাবিকভাবেই কিন্তু ওই কোর্টে যেতে হবে, আত্মসমর্পণ করতে হবে, অথবা বিচারের সম্মুখীন হতে হবে। বিচার করার জন্য তো এই সরকার চেয়েছে, যারা আন্দোলন করেছে তারা চেয়েছে, বিভিন্ন দল চেয়েছে। তো এখন উনি আসবে বললে কেন এই অস্থিরতা সৃষ্টি হচ্ছে? আজকে আবার তার বক্তব্যে সম্ভবত এটিও বলেছেন যে আসলে তিনি জানেন তিনি আসলে হয়তো এক ধরনের মবের সৃষ্টি হবে, মবের সৃষ্টি হবে। উনি এটাও বলেছেন, আমি যতটুকু একটা ভার্চুয়াল শুনলাম যে আসলে উনি বিচার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আছেন, আর কোনো উপায় নাই। উনি জাতি তো চেয়েছে যে উনাকে এনে বিচারের মুখোমুখি করার জন্য। আজকে আবার এই মানুষগুলোর মধ্যেই বক্তব্যের মধ্যে একটা কেমন যেন অস্থিরতার সৃষ্টি হয়েছে। অস্থিরতা এরকম যে উনি কেন আসবে, বা আসার ইয়েটা কি, এইরকম একটা অস্থিরতা আছে। যখন শেখ হাসিনা এই গতকালকে ভাষণ দিবে এই কথাটা শোনা হলো, তারপরে সরকার বিরোধী দল অনেকের মধ্যে কিন্তু একটা মানে কাজ করছে যে কি বলে কি করে। আলটিমেটলি উনি অতীতে রাজনৈতিক দল নানান সময় রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, এই অভিযোগও তো আছে। হ্যাঁ আছে, এটা আমি ওই আলোচনাটা আসছি। এখন উনি কিন্তু কিছুদিন আগেও, গতকালকে যে বক্তব্য দিছে এটা সারমর্ম যা দাঁড়ায়, কিছুদিন আগেও উনি যে বক্তব্য দিছে যে আমি বাংলাদেশে আসবো ডিসেম্বরে, সারমর্ম কিন্তু একই। খুব বেশি একটা পার্থক্য বা খুব বেশি একটা ওইরকম গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক কিছু বিষয় কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে। তাহলে
অন্তর্বর্তীকালীন সরকার থেকে ধরে তৎকালীন সময়ের যে বিরোধী এবং আন্দোলনকারী শক্তিগুলো ছিল, তারা যখন চেয়েছে শেখ হাসিনাকে আসতে দেন, এসে বিচারের মুখোমুখি হোক। উনি বিচারের মুখোমুখি হয়ে তারপরে উনি কি করবে সেটার সিদ্ধান্ত ওনার হবে। বেসিক্যালি যে কারণে আসার কথা বলতেছে, এটা দেলোয়ার ভাইয়ের আলোচনার শেষ অংশে কিন্তু এসছে। আওয়ামী লীগ যেহেতু ছন্ন ছাড়া হয়ে গেছে এক প্রকার, বাংলাদেশে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। এই ছন্ন ছাড়া কর্মীদেরকে একটা মনোভাব চাঙ্গা করার জন্য এই বক্তব্য হতে পারে। মানে এই আবার বক্তব্যের মধ্যে শেখ থেকে হাসিনা সত্যি কিন্তু আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের কন্যা। উনি দেশে প্রত্যাবর্তন এর আগে করেছে, ওনাদের মানে একটা তখন পারিবারিক আর এখন ঐতিহ্য কি আছে। একই অবস্থানে কাজে আছে? সব মিলে উনি আবার এই রিস্ক নিতেও পারে। হ্যাঁ, কিন্তু যে অবস্থাটা আমি কি একই আছে? আপনি এসে যে আগের বারের কথা বলেছেন, মানে এরা দেশ প্রত্যাবর্তন করেছেন আর এখন দেশে ফিরে আসেন, অবস্থান কি একই রকম না, আছে? অবস্থান ভিন্ন। এর আগে কিন্তু উনি বলে নাই যে আইসা আমি বিচারের মুখোমুখি হব। এখন কিন্তু উনি নিজেই বলছে যে এসে প্রয়োজনে আমি বিচারের মুখোমুখি হব, এবং ওনাকে বিচারের মুখোমুখি হতে হবে, যেহেতু ওনার বিরুদ্ধে একটি আদালত কর্তৃক রায় আছে এবং অনেকগুলা রায় কিন্তু খুব কাছাকাছি সময় চলে আসছে। কাজে ওনাকে বিচারের মুখোমুখি হতে হবে। আসার বক্তব্যটা ডিসেম্বরে আসতে পারে, নাও আসতে পারে, মানে এইটাই আসলে প্রশ্ন, নাও আসতে পারে। নীলোফার চৌধুরী মনি। কিন্তু উনি যে কাজটা করছে এটা কিন্তু একটা ভালো, ওনার সংগঠনের নেতা কর্মীদের জন্য উনি একটা মেসেজ দিয়ে এখানেও একটা প্রশ্ন আছে, একটা আমি চাঙ্গা ভাব কিন্তু নিয়ে প্রশ্নতে আসছে। আপনার কাছে আসবো পরে। নীলোফার চৌধুরী মনি, এই যে হাসিনা যে কথাটি বলেছেন, মানে ডিসেম্বরে তিনি সবকিছু গুটিয়ে নিয়ে ঢাকায় ফেরত আসবেন, এমনটা কি আসলেই হবে নাকি এমনটা নাও হতে পারে? বরং এই যে 5 মাস বাকি আছে ডিসেম্বর আসতে, এই 5 মাসে আসলে কোথাকার জল কোথায় গড়া, এই সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখায়, আন্তর্জাতিক মহল কিভাবে প্রতিক্রিয়া দেখায়, সেই প্রতিক্রিয়াটুকু দেখার জন্য তিনি এই মাসের নামটি উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, যে কথাটা আমার বাকি দুইজন ভাই বললেন, ওনাকে তো কেউ যেতে বাধ্য করে নাই। উনি যেভাবেই হোক, আমরা জানি না পর্দার অন্তরালে কী ছিল, আমরা যেটুকু জানি সেটুকু উনি পালিয়ে চলে গেছেন। উনি যদি সেই মুহূর্তে না পালাতেন, গণ অভ্যুত্থান এমন একটা জিনিস, গণ অভ্যুত্থান কাউকে চেনে না ওই সময়টুকু। আমরা বলবো যে উনি গিয়ে উদ্ধার হয়েছেন, পার পেয়েছেন। পরবর্তীতে ইন্টারিম সরকার প্রধান চিঠি চালাচালি করেছেন ওনাকে ফেরত আনার জন্য। ভারতের সাথে আমাদের বন্ধুপ্রতিম সম্পর্ক, ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি করা আছে, তারপরেও ভারত ওনাকে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কেন অস্বীকৃতি জানিয়েছেন সেটাও তারা বলেছেন যে আমরা সন্দেহ করছি ওনাকে মেরে ফেলা হতে পারে, ওনাকে ঠিক বিচার নাও পেতে পারে, নিরাপত্তা নিশ্চিত ভারত এই কাজ করেছে, যে ভারতে এই কাজ করেছে। এবং পরবর্তীতে একই রেশিও অনুযায়ী নতুন সরকার আসলেন, আজকে 5 মাস 5.5 মাস বয়স প্রায়। নতুন সরকারের কাছে আমরা দেখলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বললেন, আলোচনা চলছে যে ওনাকে কিভাবে আনা যায়। উনি এই দেশের আইনে ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামি, এবং আরও অনেক অনেক মামলা পেন্ডিং আছে। সেইখানে সরকার চাইছে, সরকার তো একটাবারও কোনো সরকারকে দেখে বোঝা যায় না যে সরকার তাকে চাচ্ছে না। তাহলে উনি হঠাৎ করে ঘোষণা দিলেন, যেটা রেজা ভাই বললেন, আমি ওইটার সঙ্গে একমত, যে উনি হয়তো বা ওনার দলটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে, উনি দলটাকে টিকানোর জন্য এই ধরনের কথা বলছে। কিন্তু রেজা ভাইয়ের আরেকটা কথা, তিনি চলে আসতে পারেন এমনটাও তো হতে পারে। মানে আমি বলি, রেজা ভাইয়ের আরেকটা কথা যে কেউ নাই, এখন নাই, এটা তো কিন্তু ঠিক না। আপনার বাংলাদেশে অনেকেই আছে, সাবির হোসেন চৌধুরী আছে, কি আইভি আছে, তারপরে কি ছাড়া যারা আছে, স্পিকার শিরিন, হ্যাঁ, রাজনীতি তো নিষিদ্ধ, স্থগিত। যে পর্যন্ত বিচার শেষ না হবে এই পর্যন্ত রাজনীতি করতে পারবে না। আপনাকে এই দেশে থাকতে গেলে এই দেশের আইন মেনেই চলতে হবে, আমি চাই বা না চাই, আমি মানি বা না মানি। তো সেইখানে তাকেও আইনের ঊর্ধ্বে না, সে আইনের মধ্যে যেতে হবে। বরং তার খুশি হওয়ার কথা, এই বর্তমান সরকার তার উপর কোনো হস্তক্ষেপ করে না, স্ট্রেট বলে যে আমরা প্রতিশোধে বিশ্বাসী না, তবে বিচারে বিশ্বাসী। আমার উপর যা করা হয়েছে সেটা যদি আইন কানুন আদালত বিচার করে, সেটা আমি না করব, এত বড় ফেরেস্তা তো কেউ আসে নাই, বিচার তার নিজস্ব গতিতে চলবে। সেইখানে উনি আরেকটা জিনিস, আমার ওই যে কবির ভাষায় গানের মতো বলতে হয় যে দেখা না দিলে বন্ধু কথা কইলা কেন। তো উনি যে কথা বলছেন, এই যে 1.5 বছর 2 বছর
ওনার শুধু কথাই শুনছি, আমরা কিন্তু দেখছি না। মানে আপনারা কি তাকে আসলে দেখতে চাইছেন না, নাকি কি বাজারে চাইছেন? এইটাও সেটাও একটা রিউমার প্রশ্ন আছে, আমার কথা বলছি না আমি। হ্যাঁ। বাজারে এমন অনেক রিউমার rumor আছে নীলুফার চৌধুরী যে- মনি, আমি একটু রিউমারের প্রসঙ্গ যখন আপনি তুলেছেন, একটা সময় আসলে জামায়াত ইসলামের আমরা খোদ দেখেছি, তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে বা ওই সময় মাফ করে দিয়েছি। বিএনপির সংসদ সদস্য নাসির চৌধুরী তিনি বলেছেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র, আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। দেখেন, একজন ব্যক্তি নাসির চৌধুরী এমপি, একটা এমপি, সে 300 আসনের একটা এমপি, আর 299 এমপি কি বলছে সেটাও আপনাকে বুঝতে হবে। একজনের কথা নিয়ে এটা তার ব্যক্তিগত। যদি জামায়াতের কোন এমপি দিত তাহলে কি আপনারা জামাতের আপনি আমির কি বলেছেন এটা আপনি ধরতে পারেন, যেহেতু উনি আমির। বাট নাসির চৌধুরী তো একটা মাত্র এমপি না, 2/3 মেজরিটির বেশিরভাগ আওয়ামী লীগেরই ফিরে তার আসাটা তার একজন মানে মাত্র এমপি, আপনি বাংলাদেশের সেটার উপর সব- কথা বলতে পারেন না। আমি যে কথাটা বলছি, রিউমার আছে এরকম যে উনি কেন চেহারা দেখাচ্ছেন না। আসলে ঘটনাটা কি, এআই পৃথিবীতে এখন চলমান, এআই দিয়ে অনেক কিছু করা যায়। আমি 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 এই কথাটা রিপিট করছি বা বাধ্য হচ্ছি যে মানুষটা এত সকাল বিকাল সন্ধ্যা রাতে তাকে দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে যেত। টেলিভিশন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, আপনার আরও অনেক কিছু পত্রিকা বলেন, স্টিল ছবি বলেন, ফটোকার্ড বলেন, ক্লান্ত হয়ে যেত। সেই মানুষটা কোথাও নাই, এটা হইল। তো এই যে কথা যেটা ভাসমান ভেসে ভেসে ইথারে আসছে, অথচ তার ছবি দেখা যাচ্ছে না। তার ভিডিও ছাড়লে যারা ছবি আপনার কথা বলতে সুযোগ দিচ্ছে তারা ভিডিও ছেড়ে দেওয়ার সুযোগ দিত। এমন তো না ভিডিওতে সরাসরি বলতে হয়, একটা ভিডিও করে ছেড়ে দিলেই পারে, সেটা তো করছে না। এখানে কিন্তু আমার কাছে একটা আবার এই যে কেউ আসলে মনে হচ্ছে শেখ হাসিনার ফিরে আসাটা আসলে তিনি সত্যি ফিরে আসবেন নাকি কোনো রকমের রাজনৈতিক কৌশল, এবং এই কৌশলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যারা করছেন তাদেরও এক ধরনের দায় আছে কিনা, এই প্রশ্ন তো নিব। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। দেলোয়ার হোসেন মাফ করে দেওয়ার কথা বলেছেন জামায়াতের আমির, সেটিকে নীলুফার চৌধুরী মনি বলেছেন যে এইটি তো আসলে ভুলে যাওয়ার মতন নয়। আবার আপনারা নির্বাচনের আগে এটিও বলেছেন যে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় গেছে, অনেক ভোট হয়তো জামায়াত ইসলামী পেয়েছে। তার মানে যদি আওয়ামী লীগ ফিরে আসার কৌশল করে বা শেখ হাসিনা যদি ফিরে আসবার কৌশল করেন, সেই কৌশলের দায় কি অনেকটা আপনাদেরও আছে? প্রথম কথা হলো, আমাদের আমিরে জামাতের এই বক্তব্যটা একটা মানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি কিন্তু তাদেরকে মাফ করে দেওয়ার কথা বলেননি। তিনি বলেছিলেন, না, মাফ শব্দটা ব্যবহার করেছেন তো? না, তিনি বলেছিলেন যে এইখানে যে যারা ভুক্তভোগী, যারা তাদের দ্বারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, যারা হত্যার শিকার হয়েছে, তারা যে মামলাগুলো করবে, তারা যে এটার প্রতিশোধ নেওয়ার জন্য যে ব্যবস্থা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হব না। মানে রিকনসিলিয়েশনে আপনাদের একটা অবদান থাকবে। এটাকেই একটু ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু সেন্সটা কিন্তু ওইটা ছিল না। এক নম্বর। সেটাই আমি প্রশ্নটা করলাম। আওয়ামী লীগের ফিরে আসা আপনাদের একটা অবদান কি তাহলে থাকবে? দুই নাম্বার হলো, আমরা দেখেছি দীর্ঘ ওই জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা দেখেছি বাংলাদেশের একটা দল তাদের সাথে একটা প্রচ্ছন্ন একটা তাদের সাথে সম্পর্ক রেখে চলছে, এবং নির্বাচনের সময় তো প্রকাশ্যেই তাদের দলের বিএনপির মহাসচিব প্রকাশ্যেই তিনি তাদের মামলা তুলে নেবেন, তাদেরকে ফ্রি করে দেবেন। কথা তো তাহলে আপনাদের জামায়াতের আমিরও বলেছেন। না, আমাদের আমির জামাত তার মামলা তুলে নেওয়ার কথা বলেনি যে আমাদেরকে ভোট দিলে আপনাদেরকে ফ্রি করে দেব, আপনারা স্বাধীন হয়ে যাবেন, আপনাদের মামলাগুলো তুলে নেওয়া, এরকম দায়িত্ব নিয়েছেন। এবং অনেকেই ভোটের জন্য বলেছেন যে আপনারা আমরা তো একই, এরকমও বক্তব্য ওই সময়টা দিয়েছেন। তার মানে আসলে, এবং আমি দেখেছি আমাদের এলাকার কথাই যদি বলি, আমি অন্য এলাকার কথা বলবো না, আমাদের ঠাকুরের কথা যদি বলি, নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে সেখানকার যুবদল, মানে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী ছিল, যারা ছিল এলাকার ত্রাস, তারা ঠিক নির্বাচনের এক সপ্তাহ আগে হঠাৎ তারা প্রকাশ্যে চলে আসলো। তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলা নিয়েও তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, পুলিশ গ্রেপ্তার করছে না, এবং তারা বিএনপির পক্ষে তারা ইলেকশন করছে এবং ভোট ক্যাম্পেইন করছে। এবং পরবর্তী সময় দেখেছি নির্বাচনের পরবর্তী খুব অল্প সময়ের ভিতরে তাদের জামিনের ব্যবস্থাও হাইকোর্ট থেকে করে দেওয়া হয়েছে। সব মিলে বলা যায় যে আসলে ওই সময় নির্বাচনের কারণে হোক, ভোটের কারণে হোক, বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে হোক, তারা আওয়ামী লীগ ওই ফেসিবাদী শক্তিকে তারা নিজেদের পকেটে রাখার চেষ্টা করেছে। আপনারা পকেটে রাখছেন, মানে যে কথাটি নাসির চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে, নির্বাচনের আগে থেকেই কি তারা তাহলে মিশে ছিল? নীলুফার চৌধুরী মনি,
জি বলেন। যে অভিযোগগুলো দেলোয়ার হোসেন করলেন যে আপনারা আসলে নির্বাচনে জয় পাবার জন্য আওয়ামী লীগকে দীর্ঘদিন পকেটে নিয়ে চলেছেন, মানে এখনো কি তাদেরকে আপনারা পকেটে নিয়ে চলছেন? আপনি নিজেই তো যে প্রশ্ন করলেন এটা তো দিনের মতো সত্য। জামাতের আমির কি বলেছিলেন? উনি স্পষ্ট 3টা শব্দ বলেছিলেন, আওয়ামী লীগকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এই 3টা শব্দ নিয়ে একটা বাক্য হয়, এই বাক্যটা বলেছিলেন। এবং দেখেন সমস্ত বাংলাদেশে তারা কোথাও আওয়ামী লীগের নামে একটা মামলা করে নাই, অথচ তারা কিন্তু সাফারার। আমি 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 প্লিজ আপনার সময় বলেন, আমি আমার সময় আপনি লিখে রাখেন। তো তারা মামলা দেয় নাই, তারা রাতের অন্ধকারে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তারা তাদেরকে আপনার বাজার পাঠিয়েছে বাসায়, এমন অহরহ নজির আছে। তারা সব জায়গায় বলেছেন যে ভোট দিলে আওয়ামী লীগের সবাইকে ফ্রি করে দিবেন, যে অভিযোগটি করলেন দেলোয়ার হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন আপনারাও জানেন, আপনি তার কথা বিশ্বাস করবেন কেন? আপনি উনি কখনোই এই কথা বলতে পারেন না, কখনোই বলতে পারেন না। তো সেই জায়গায় ওনারা যেটা বলেছিলেন, ওনারা শুধু এটাই একজনই বলেন, একের অধিকজন বলেছেন। আপনার জামাতের তাহের সাহেব সেক্রেটারি জেনারেল, যেটাকে ওনারা কি বলেন আমি ভুলে গেছি, তো উনি কি বলেছেন, ওনার এলাকায় বলেছেন এতদিন আপনারা মুজিবুর রহমান সাহেবকে ভোট দিয়েছেন, উনি নাই এখন আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে ওনাকে ভোট দিবেন। কি এটা কি এক বর্ণ, একটা শব্দ, একটা অক্ষর এখানে ভুল বলেছে কিনা? এই টাইপের অনেকেই অনেক রকম। শুধু কি তাই, আপনি জানেন, আমরাও জানি হিন্দুরা আওয়ামী লীগে ভোট দিত ম্যাক্সিমাম নিয়ে, আপনার উদাহরণ মিনিমাম নিয়ে না, ম্যাক্সিমাম হিন্দুরা। সেইখানে হিন্দুদেরকে ভোটে টানার জন্য হিন্দু জামাতে ইসলামী, যে দলটার নাম ইসলাম, সেই জামাতে ইসলামী হিন্দুদের কমিটি করেছে, হিন্দুকে নমিনেশন দিয়েছে, তারপরেও হিন্দু পক্ষে নিতে পারে না। হ্যাঁ এইটা সত্যি, হিন্দুরা এবার যখন দেখেছে যে আওয়ামী লীগ নাই, ইলেকশন করতে পারে নাই, তখন হিন্দুরা বিএনপিকে ভোট দিয়েছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে নেভার এন্ড নেভার। আওয়ামী লীগ ভোট দিলে জামাতকে দিয়েছে, কারণ দুর্দিনে যে রক্ষণাবেক্ষণ করে, যে রক্ষক, তাকেই তো গুনবে, এটাই স্বাভাবিক। এখানে যত জামায়াত ইসলামীকে শেষ মুহূর্ত পর্যন্ত নিষিদ্ধ করার চেষ্টা করেছে, তাহলে তারা কেন জামায়াত ইসলামীকে ভোট দিবে? যেই দিন জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেই দিনও আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার পাবনা, ভেড়ামারা, কুষ্টিয়া সবচেয়ে জামাত ওইদিকে বেশি থাকেন। ওনারা আওয়ামী লীগে জয়েন করেছে, আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। আওয়ামী লীগের দেখেন ছাত্রলীগের প্রথম কাতারে প্রায় অনেকগুলা আপনার শিবিরের ছেলে, অনেকগুলা, কয়টা বলবো, সবগুলা আপনি প্রমিনেন্ট ফিগার যেগুলো সবগুলোরে দেখেন একসময় ছাত্রলীগের মিছিল করেছে। তো এটা যদি আমরা বলতে যাই আমরা খারাপ, তো তারা এই কাজগুলো করেছে। তো আওয়ামী লীগ তাদের ভোট দিবে না? আপনার সঙ্গে আপনার যে বন্ধুটা 6 বছর ঘুমাইছে এক খাটে, আপনার দুঃসময়ে আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনারা ভোট দিবে না তো কারে দিবে? আপনি দুঃসময় আপনারা সেভ করছে, আপনারা ঘরে রাখছে, জায়গা দিছে, সে আপনাকে ভোট দিবে না তো কারে দিবে? আমি তো স্বীকারই করলাম যে হ্যাঁ হিন্দুরা ভোট দিয়েছে বিএনপিকে, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয় নাই। কিন্তু সেই ভোটও তো আপনারা চেয়েছেন, মানে সেই ভোট ব্যাংকে আমরা কিন্তু কোনো আওয়ামী লীগ হিসেবে ভোট চাইনি। সাধারণ জনগণের কাছে যেভাবে ভোট চাওয়ার, সাধারণ জনগণ যারা দেশে এখনো আছে, যাদের নামে মামলা হয় না, তারা তো আছেই। আর যারা মামলায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এক জেলা থেকে আরেক জেলা, তারা তো ওই জেলায় আবার ফেরত গিয়ে ভোট দিতে পারে না, তারা দেয় না। হতে পারে জামাতের শেল্টারে যদি দিয়ে থাকে তাহলে দিতে পারে। দুঃসময়ের বন্ধুর কথা বলছিলেন তো নীলোফার চৌধুরী মনি, মানে জাতীয় পার্টি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু ছিল একটা লম্বা সময়, সেটাতে তো আসলে কোনো বিরোধ নাই, মানে দীর্ঘ সময় পর্যন্ত আপনাদেরকে গৃহপালিত বিরোধী দলের তকমা নিতে হয়েছে। এখনো কি আসলে আপনারা সেই আওয়ামী লীগের দুঃসময়ের এখনো আপনারা বন্ধু হয়েই আছেন? আমরা আওয়ামী লীগের দুঃসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু কোনোটাই না। আমরা যেটা বলা দরকার এটা বলতেছি। আমাদের কথাবার্তা মনে হয় যে আওয়ামী লীগের পক্ষে। আমরা বলেছি নির্বাচনের আগে সকল দলের অংশগ্রহণ, নির্বাচনটা হলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। অনেকে মনে করে নিয়েছে যে এটা আওয়ামী লীগের পক্ষে হয়েছে। আমরা যেই বক্তব্যটা বলছি যে ফেসিস্ট এবং আমাদেরকে ফেসিস্টের দূষণ বলা হয়। ফেসিস্ট কারা? ফেসিস্ট হলো অন্যের মতামতকে যারা গ্রহণ করতে পারে না। আপনি তো এখন, আপনারাও তো দীর্ঘদিন আওয়ামী লীগ যে মতামত দিয়েছে সেই মতামতই গ্রহণ করেছেন। আমরা দ্বিমত করছি সংসদের, দেখেন দ্বিমত ছিল, কিন্তু এর সংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। কিন্তু এখন দেখেন, এখন কি সবার মতামত নেওয়া হচ্ছে? নেওয়ার পরিবেশ আছে? এই জায়গার মধ্যেও কিন্তু এই প্রশ্ন আছে। যে জিনিসটা আপনি আলোচনায় ছিলেন সেখানে আমি একটু যেতে চাই। মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনের আগে
মামলা মোকদ্দমা, এলাকার অবস্থান এবং ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যারা এখন দেশে আছে তারাও দূরে ছিল। নির্বাচনটা তাদের জন্য একটা মুখ্যম সময় হয়েছিল যে নির্বাচনে তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত 11 দলীয় জোট তারা সবাই তার যার যার অবস্থান জাতীয় পার্টি হিসেবে আপনারা কি মনে করেন যে জামায়াত কি সত্যি আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে? তারা তাদের ভোটটা চেয়েছে এবং তারা সুবিধাজনক অবস্থানে কোথাও বিএনপিকে ভোট দিয়েছে, কোথাও জামাত ইসলাম 11 দলকে ভোট দিয়েছে। আমরা যদি তাদের ওই রকম দূষর হইতাম বা আমরা যদি ওই রকম বন্ধু হইতাম দুঃসময়ের, আমরা নির্বাচনে ছিলাম, কোনো একটা জায়গায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জাতীয় পার্টির দীর্ঘদিনের বন্ধু যারা জাতীয় পার্টি তারাও আওয়ামী লীগের সুযোগ দেন নাই, কিন্তু আপনারা এত সুযোগ দিলেন কেন? আমরা সুযোগ দিব এই আওয়ামী লীগ দেখেন সেই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ঠিক পূর্ব মুহূর্তে 1 তারিখে আপনারা জানেন যে সেই দিন জামায়াত এবং ছাত্র শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। যখন তাদের পতনের ঘণ্টা প্রায় চূড়ান্ত হয়ে গেছে, যখন তারা বুঝতে পেরেছিল যে আর মনে হয় তাদের পতন ঠেকানো যাচ্ছে না, সুতরাং এই মুহূর্তে জামাত এবং শিবিরকে তারা বুঝতে পেরেছিল এই আন্দোলনের মূল কারিগর যে জামাত ইসলামী এবং ছাত্র শিবির, এবং আন্দোলনের মূল কারিগর জামাত ইসলামী ছাত্র শিবির, তারা বুঝতে, এটা হয়তো অন্য দল বুঝতে পারে কিন্তু আওয়ামী লীগ বুঝতে পেরেছিল। বুঝতে পাওয়ার কারণেই মূলত জামাত এবং ছাত্র শিবির আর কোনো দলকে কিন্তু নিষিদ্ধ করে নাই, জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, কারণ তারা মনে করেছিল যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে অবশ্যই সেই আন্দোলনে আমাদের ভূমিকা, অপমর জনতার ভূমিকা ছিল, অপমর জনতার ভূমিকা, এখানে বিএনপির ভূমিকা ছিল, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলোর ভূমিকা ছিল, কিন্তু আমাদের ভূমিকাটা আওয়ামী লীগের কাছে এতটাই শক্তিশালী ছিল এবং এতটাই স্পষ্ট ছিল যার কারণে তার অন্য দলকে বাদ দিয়ে জামাত এবং ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল। তার মানে এখন তাহলে আওয়ামী লীগও তাই বলবে যে আওয়ামী লীগ বিরাট কিছু বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জামাত নিষিদ্ধ করেছে। প্রথমে তো জামাতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাহলে আওয়ামী লীগও তাই বলবে। তার মানে কি দুইজন মিলে কিন্তু ওই গ্রামে বলে না গায়ে বাছুরে পিরিত থাকলে বন্ধে যায় দুধ দেয়, তো দুইজনের খুব খাতির আছে। এই যে খাতিরের জায়গাটা আপনাকে বুঝিয়ে দিলাম, একজন আরেকজনকে নিষিদ্ধ করেছে জনপ্রিয়তার কারণে ঈর্ষা করে, আরেকজনকে নিষিদ্ধ করেছে, তাহলে জনপ্রিয়তার কারণে ঈর্ষা করে। এখানে এটা হিসাব, বাংলা হিসাব বোঝা যায়। নিষিদ্ধ করার পিছনের কারণটা দেখতে হবে, কি কারণে জামাত ইসলামী নিষিদ্ধ করা হলো আর আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে গণহত্যার দায়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী তাহলে গণহত্যার দায়ে যদি হয় তাহলে 71-এর গণহত্যার দায় কি হবে? তাহলে 71-এর গণহত্যার দায়টা কে নিবে? যদি আওয়ামী লীগ, যদি আমি বলি না আওয়ামী লীগ দুধে ধোয়া সাচ্চা, আমি বলেছি আওয়ামী লীগের 1,500-2,000 লোকের হত্যার অবশ্যই বিচার হবে। তাহলে গণহত্যা তো আর যেই বলুক, বিএনপি বলতে পারে, জামাত বলতে পারে না, তাহলে 71-এর গণহত্যার দায়টা কে নিবে? দেলোয়ার হোসেন, 71-এর দায় কি আপনারা কখনো নিয়েছেন? 71-এ জামাত ইসলামীর ভূমিকা কি ছিল এটা একাধিকবার আমরা ব্যাখ্যা করেছি। জামাত ইসলামী তখন খুবই ছোট্ট একটা সংগঠন, কিন্তু এই আন্দোলনে জামায়াত এবং ছাত্র শিবির সবচেয়ে বড় অবদান রেখেছে, সেটি বলারও কি সুযোগ আছে? না, আমরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি এটা বলে। আমরা এই জন্য দেখেন এতজন শহীদের মধ্যে আমাদের এখন পর্যন্ত অন্য বিএনপি যেমন বলছে যে আমাদের এতজন শহীদ হয়েছে, কেউ বলছে আমাদের, জামাত ইসলামী কিন্তু এখন পর্যন্ত বলেনি আমাদের এতজন শহীদ হয়েছে, আমাদের এতজন। জামাত ইসলামী মনে করে এই আন্দোলনটা সবার, এই জুলাই গণঅভ্যুত্থানে সবাই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলো ডাবল স্ট্যান্ডার্ড কথা হয়ে গেল না? কিছুক্ষণ আগে শুনলাম যে তাদের এই আহত জুলাই যোদ্ধারা হলো বাংলাদেশে আহত জুলাই যোদ্ধা, এটাকে কখনো কোনো দল এককভাবে তার পকেটে ঢুকাতে পারে না। আমরা এটাকে জেনারেলাইজ করতে চেয়েছি, এটা দেশের সম্পদ করতে চেয়েছি। সত্যিকার অর্থে তো আপনিও নিজেও বলছিলেন যে আপনাদের একটা জামাতই বড় করেছে। জামাত যদি মূল চালিকা সত্যি হয় তাহলে ইউজেবল যে মাস্টারমাইন্ড হলো মাহফুজ, আওয়ামী লীগ বুঝতে পেরেছে, ছাত্র নেতারা ওরা কি তাইলে মূলত আন্দোলনটা সার্বিকভাবে যেই ছাত্র নেতাদের মধ্যে থেকে এসছে, পিছনে অনেক শক্তি থাকতে পারে। পিছনের শক্তি বিএনপি 15 বছর 17 বছর তাওয়া গরম করে রেখেছে। বিএনপি একদম পুরা দাবা খেলা যেমন হয় সব সেট করা, সবখানে সব জায়গায়, ইউনিয়ন থেকে শুরু করে একদম ওয়ার্ড থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত। তার সামনে যদি আপনি দেন, আপনার যদি রাজা উজির নাজির নৌকা ঘোড়া সব ঠিক থাকে, তাহলে কিন্তু সৈনিক অনেক দাপট দেখাতে পারে। কিছুই যদি ঠিক না থাকে, আপনি মনে করেন 10টা সৈনিক আছে, রাজা উজির নাজির মন্ত্রী কিছুই নাই, তাহলে কেমনে ঠিক করবে? মানে জামায়াত ইসলামী কি তাহলে সেই সময় সেই সৈনিকের দাপটটা দেখিয়েছে কিনা? এই প্রশ্নে কি বিরতিতে যেতে চাই। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মানে দুঃসময়ের বন্ধু হয়ে ভারত আসলে যে কাজটি বা যে জায়গাটিতে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, শেখ হাসিনাকে সুযোগ করে দিচ্ছে, সেই সুযোগটা বাংলাদেশের মাটিতে তাকে করে দেওয়ার কোনো সুযোগ কি আছে, নাকি সরাসরি তিনি যদি সত্যিই বাংলাদেশে ফিরে আসেন আইনের কাছে তাকে ফিরতেই হবে? প্রথমত আইনের কাছে ফিরতে হবে, এটা আমি আমার প্রথম অংশে বলে গেছি।
আর ভারত সরাসরি শেখ হাসিনাকে দিয়ে যাবে, এটা তো অবাস্তব একটা চিন্তা ভাবনা। এবং যারা করে এটা কী কারণে করে আমার ইয়েতে নাই। দুই দেশের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক আছে, বা আমরা পাশাপাশি দেশ, বন্ধু প্রতিম দেশ, তাদের মধ্যে ওই রকম কূটনৈতিক সম্পর্ক বহাল আছে। এটা থাকার পরে কোন কারণে ইন্ডিয়া হেলিকপ্টার দিয়ে এই জায়গায় ল্যান্ডিং করে দিয়ে যাবে বা প্যারাশুট দিয়ে দেওয়া যাবে, কত কথা শুনতেছি যে আগরতলা বর্ডারে চলে আসছে, ইয়ার বর্ডারে চলে আসছে, কামান বন্দুক কত কিছু গুলাগুলি বাংলাদেশ উড়ে যাবে। আবার আমাদের এই জায়গা থেকে কম বলে নেই, আমাদেরও বলছে যে হাইটটা দখল করলাম, কলকাতা ইয়ে করবো, এরকম কথাবার্তা কিন্তু অনেক কিছু হয়েছে। মূলত এই জাতীয় কোনো ইয়া হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। শেখ হাসিনা যদি আসে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হইতে হবে। এটা ইন্ডিয়া সহ আরও কিছু দেশ যদি এটার সাথে জড়িত থাকে, ওনাকে এই প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো এখন আছে তারা আসলে শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার জন্য এক ধরনের প্রচেষ্টা করছে বলেও কি আপনার মনে হয়? এটা তলে তলে থাকতে পারে, কারণ বাংলাদেশের রাজনীতি শুধু রাজনীতির দলগুলোর দ্বারা নিয়ন্ত্রিত না, অন্যান্য দেশ দ্বারাও নিয়ন্ত্রিত, অন্যান্য শক্তি দ্বারা কতটা সুবিধাভোগী হবে যদি আওয়ামী লীগ ফিরে আসে? জাতীয় পার্টি তার অবস্থান যেটা আছে এটাতে খুব বেশি একটা সুবিধা হবে এরকম না, কারণ অনেকেই মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম। 24-এর নির্বাচনে 26টা সিট দিয়ে আমাদের 10টা সিটের মধ্যে নামাই দিয়েছে আওয়ামী লীগ, ভোট হয়নি। 18 তো এটা হয়েছে, তার আগেও এটা হয়েছে। কাজে আওয়ামী লীগের সাথে যে আমাদের খুব বেশি একটা এরকম না। আমাদের কিছু নেতৃবৃন্দ ছিল যারা এখন আমাদের মধ্যে নেই, যারা বারবার মন্ত্রী হয়েছে, বারবার এমপি হয়েছে, তারা এই সুযোগটা নিয়েছে এবং তাদের বাইরে কাউকে আর এই জায়গায় আসতে দেয় নাই। কিন্তু এই দায়টা কিন্তু দলকে নিতে হয়েছে। আপনি যদি ইতিহাসটা দেখেন, হুসাইন মাহমুদ এরশাদ 14 সালের নির্বাচনে যায় নাই, যার কারণে ওনাকে সুস্থ অবস্থায় সিএমএইচে নিয়ে বন্দি করে রাখা হয়েছে। পরবর্তী যদিও ওনাকে এমপি বানাই দেওয়া হয়েছে এবং জেএম কাদের কিন্তু ওই বছর যায় না। আমি মহাজোটের মনোনয়ন পেয়েছিলাম, আমি প্রত্যাহার করেছি। এরকম আমাদের 160 জন প্রত্যাহার করেছিল তৎকালীন সময়। এরপরে যতগুলো নির্বাচন হয়েছে আমরা কিন্তু একটা অংশকে ধরে রেখেছে যে মূল দল যদি না যায় ওই অংশ থেকে নির্বাচন করবে, লাঙ্গল নিয়ে যাবে, বিভিন্ন সমস্যা ছিল। এবং একটা অংশ বরাবরই ছিল যে আওয়ামী লীগ আসলে বিভিন্ন সময় বাংলাদেশের সব রাজনৈতিক দলকে ব্যবহার করেছে। চারবার ভাঙছে। দেলোয়ার হোসেন, এই যে আসলে আমরা মিশন ডিসেম্বরের কথা বলছি, শেখ হাসিনা তিনি আদৌ ডিসেম্বরে ঢাকার বিমানে চাপবেন কি না সেটাও তো একটা প্রশ্ন আছে। এবং এই যে আওয়ামী লীগ সব রাজনৈতিক দলকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছে, এখনো কি তারা ব্যবহার করছে নাকি এখন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকেই ব্যবহার করছে? না, আমি ওই মনিয়াপুর ওই কথার সাথে আমি একমত। আসলে শেখ হাসিনা আসবে কি আসবে না, আসলে ওইটার চাইতে বড় প্রশ্ন হলো তার অস্তিত্বটা আছে কি না। এখন সেই অস্তিত্বটাই তো আমরা বুঝতে পারছি না, কারণ তিনি তো আমাদেরকে দেখা দিচ্ছেন না। আর তিনি অডিওতে একটা বক্তব্য দিলেন, সেই বক্তব্যটাও যে তার নিজের বক্তব্য এটাও তো আমরা বুঝতে পারছি না। সুতরাং আমরা তো চাচ্ছি এবং বাংলাদেশের সরকারও তাকে ফিরে নিয়ে আসার জন্য কূটনৈতিক প্রক্রিয়া চালাচ্ছে। এবং আমরা মবের সৃষ্টি হতে দেখেছি আমরা। সাকিব আল হাসানের বাড়ির ঘটনা নিশ্চয়ই আপনি জানেন। মানে ফিরে আসলে যে বাংলাদেশে মব আবারও চূড়ান্ত পর্যায়ে যাবে না, সেই নিশ্চয়তা কি আপনারা দিতে পারবেন? না, সেই সাহস তো তার মধ্যে থাকতে হবে। আমি মনে করি শেখ হাসিনা আসলে সাহসী নেত্রী না। আইনের অনুশাসনের মধ্যে গেলে মব হবে কেন? উনি তো আসে সারেন্ডার করবেন, উনি তো সারেন্ডার করে ভিতরে থাকবে, এরপরে তিনি মামলা আইনি প্রক্রিয়াটা তিনি চালিয়ে যায়। আমার কথা হলো শেখ হাসিনা আসলে সাহসী নেত্রী না। তিনি বারবার এইভাবে কিন্তু তার নেতাকর্মীদের ফেলে রেখে বারবার নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। 2007 সালেও একই রকম দেখেছি। সেই সময় দুই নেত্রীর কাছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য তৎকালীন যে সেনা শাসন ছিল তারা কিন্তু প্রস্তাব দিয়েছিল। খালেদা জিয়া কিন্তু যান নাই, এই জন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়। তিনি সেই প্রস্তাবে রাজি হন না, কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়ে তিনি চলে গিয়েছিলেন। আবার পরবর্তীতে পরিবেশ ভালো দেখে আবার ফিরে এসেছেন। আবার 24-এর একই অবস্থা, তিনি তার দলীয় নেতা কর্মীরাও জানে না যে তিনি চলে যাচ্ছেন। জামায়াত তো নিজেদের প্রয়োজনে একবার আওয়ামী লীগের সাথে, আবার দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছে। না, আওয়ামী লীগের সাথে আমরা রাজনীতি করিনি। আমরা আওয়ামী লীগের সাথে কখনোই রাজনীতি করিনি। আমাদের 96 টু ইয়েতে আপনি হয়তো বলতে পারেন 91 টু 96 সালে ওই ঘটনাটা, সে সময় আমরা কেয়ারটেকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। তাদেরও দাবি ছিল, আমাদেরও দাবি ছিল, কিন্তু আমরা কখনো আওয়ামী লীগের সাথে আমাদের জোট হয়েছে এই ইতিহাস নেই। বরঞ্চ বিএনপির সাথে দীর্ঘ সময় আমাদের জোট। এবং প্রথমবার যখন বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া যখন ক্ষমতায় গিয়েছিল, জামাতের সহযোগিতা নিয়ে গিয়েছিল এবং সেই সময় জামাতকে বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অফারও দেওয়া হয়েছিল। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বিএনপিকে সেই সময় ক্ষমতা সুযোগ করে দিয়েছিলাম।
তত্ত্বাবধায়ক তথ্য কত একটুই আছে। আওয়ামী লীগের সাথে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক, আবার 86 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন আসছে। না না, নীলোফার আমি চৌধুরী, বলেছি যে নীলোফার জোট চৌধুরী। ভিত্তিক আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কখনোই আমরা সাথে, জোট ভিত্তিক কোনো আন্দোলন একই সাথে আন্দোলন একই ইস্যুতে যখন একটু নীলোফার caretaker issue- আন্দোলন করেছে। যখন কেয়ারটেকার ইস্যুতে সারা বাংলাদেশের মানুষ যখন একমত, নীলোফার চৌধুরী মনি। ঠিক তখন কথায় বলছি কথিত আছে সে যে আন্দোলনে আমরা যুগপৎ কথিত আন্দোলন আছে যে করেছি। কেয়ারটেকার সরকারটা হচ্ছে জামাতের ব্রোন চাইল্ড। এটা আওয়ামী লীগের উপর জামাতি ঘষিয়ে দিয়েছে এবং একসাথে আন্দোলন করেছে। আমরা দেখেছি শেখ হাসিনাকে গোলাম আজম সাহেবের পা ছুঁয়ে সালাম করতে একসঙ্গে, এটা দোষের কিছু এটা না, BNP লোকজন করতেই আসছে। পারে না, এটা ভোট চাওয়ার আমরা জন্য। অনেক আমাদের দেখেছি support শেখ নেওয়ার হাসিনার জন্য সাথে। সেসময় BNP তো নেতৃবৃন্দ আসছে। তারপরে এবং জামাতের আন্দোলনেই শেখ হাসিনা প্রলুব্ধ হয়ে কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছে। কতদিন 174 দিন হরতাল, 73 দিন হরতাল করেছে, জ্বালাও পোড়াও করেছে, অনেক কিছু করেছে তখন। তো আচ্ছা, এটা মনির আমি কবিকে বলবো একটা না, প্রশ্ন আমি করতে আমি পারবো? শেষ করি। একটা প্রশ্ন করবো, সেই উত্তরটাও আপনি দিয়ে দিয়েন যে জামাত ইসলামী আপনাদেরকে সরকার ক্ষমতায় যাওয়ার জন্য 91 সালে সাপোর্ট দিল, দিয়ে আপনাদের সেই জামাত কেন বিএনপির এগেইনস্টে তখন ভূমিকা রাখলো, এটা একটু বলবেন কি? কেন গেল আমি একটা কথা জামাত তো বলি। যাওয়ার আচ্ছা, আপনার বিএনপির কথাটা বিরুদ্ধে যাওয়ার হয়েছে কথা তো। ছিল না। হ্যাঁ, আমি বলেন। যেটা বলছি সেটা হইলো যে একটা দল তার হিসাব করে, নিজস্ব হিসাব করে, হিসেবে তার যখন যেখানে ভালো লাগে, সুবিধা থাকে, তখনই একটা জোট করে। ছোট বড় সব দলই জোট করে। জামাত তার প্রয়োজনে একসময় জোট করেছে তত্ত্বাবধায়ক নিয়ে, জামাত তার প্রয়োজনে 91-তে বিএনপির সাথে আসছে। সেই সময় জামাত যার সাথেই যাইতো তারা সরকার গঠন করতো, আমি অস্বীকার করছি না, কিন্তু বিএনপির সাথে করেছে, বিএনপি সরকারে এসেছে, জামাতের সুবিধা যতটুকু পাওয়ার পেয়েছে, তারপরে না, জামাত না, চিন্তা আমরা করেছে। এখনো পেটেছি, আমাদের আমি কোনো শেষ সুবিধা করি নেই, না, আপনার কোনো প্রশ্নের সুবিধা উত্তর নেই। দিচ্ছি। না, না, সুবিধা নেই। জামাত জামাত শোনেন, ঘিরে আছে। নিজেকে এস্টাবলিশ করার জন্য 71-কে যেন বাংলাদেশের জনগণ ভুলে যায়, এই জন্য সব দলের সাথে তারা গিয়েছে, গিয়ে বুঝিয়েছে যে দেখো তোমার প্রয়োজনে কিন্তু আমাদের তুমি লিগ্যালিটি দিলা। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির দৈন্যতা, আমিও বলবো, জামাতের পক্ষ নিয়েই বলবো, এটা বাংলাদেশের রাজনীতিক দলগুলোর দৈন্যতা। তারা একরকম কথা বলে আরেক রকম কাজ করে, নইলে তারা আজকের এই জায়গাতে এসেও তার 71-এর হিসাবটা বলতে হয়। এটা মানে এই না যে 71-কে বাদ দিয়ে কিছু হবে। যদি 24 বাদ দিয়ে না হয়, যদি 91-90 বাদ দিয়ে না হয়, 71 বাদ দিয়ে তো আরও হবে না, কারণ সেটা আমার অস্তিত্ব, সেটা আমার স্বাধীনতা, সেটা আমার সার্বভৌমত্ব, সেটা আমারও 56,000 বর্গমাইলের জায়গা। তো সেই জায়গা একটা জাতির সবচেয়ে প্রলুব্ধ একটা জায়গা, সেটা হচ্ছে আমার সভরেন্টি। সেই সভরেন্টির জন্য যদি আমি যুদ্ধ করেছি, সেইখানে তারা যারা বিপক্ষে ছিল, সময়ের প্রয়োজনে প্রত্যেকেই তাদেরকে সঙ্গে এবং নিয়েছে। এখনো আসলে এই ফ্যাসিস্টের বিপক্ষে সব রাজনৈতিক দল থাকবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। নীলোফার চৌধুরী মনি, দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।